দেখুন, আপনি যে কথাগুলো বলেছেন আমি মনে করি আমাদের সঠিক তথ্য উপাত্ত এবং সূচকের বা পরিসংখ্যান দিয়েই আসলে আমরা আমাদের কথার যুক্তি বা মানুষের কাছে বিশ্বাসযোগ্যভাবে উপস্থাপন করতে পারি। আপনি অবকাঠামো উন্নয়নের কথা বলেছেন, কিন্তু পাশাপাশি দেখুন মানব সম্পদ উন্নয়ন, মানুষের স্বাস্থ্য, চিকিৎসা, বস্ত্র, অন্ন, একটা কল্যাণ রাষ্ট্রের কাছে তার দেশের নাগরিকের যা যা চাহিদা প্রত্যেকটাই কিন্তু বঙ্গবন্ধু কন্যা জয়ন্তী শেখ হাসিনা তিনি সেটা পূরণ করার চেষ্টা করেছিলেন এবং আমাদের দেশটি সামনের দিকে এগিয়ে যাচ্ছিল। আজকে বিবিসি কি বলছে? অতি অতি দারিদ্র্যের ঝুঁকিতে বাংলাদেশ। হ্যাঁ, আমাদের এই সময়ে আমরা জানি প্রত্যেকটি মিডিয়া হাউসগুলো দখল হয়ে গিয়েছে, কিন্তু তারপরেও আর কতদিন তারা সহ্য করবে, কতদিন মিথ্যার সঙ্গে বেসাতি করবে? কারণ সত্যটা তো আসলে লুকানো থাকে না। আর টিভি কি বলছে যে আরটিও আরটিভিও কিন্তু বলছে যে 30 লাখ মানুষ নতুন করে গরিব হতে পারে। তার মানে কি দাঁড়াচ্ছে? আজকে বাংলাদেশের প্রায় 700 কলকারখানা বিভিন্ন কারণে বন্ধ হয়ে গিয়েছে, নিরাপত্তাহীনতা, ব্যাংক ফাইন্যান্স, তারপরে লুটপাট এবং রাজনৈতিক প্রতিহিংসার কারণে। আমরা বাংলাদেশের অর্থনীতিতে আজকে যে বিপর্যয়টা, তার মূল কারণ হচ্ছে এই ইউনূসের নেতৃত্বে সারা দেশে যে পরিমাণ হিংসার যে লালন পালন হচ্ছে, এবং অন্য কিছু হোক আর না হোক হিংসার উন্নতি কিন্তু প্রতিদিনই আমরা বাড়তে দেখছি। বিদেশি বিনিয়োগ এই 8 মাসে 71% কমেছে, এবং গত 36 বছরের মধ্যে আমাদের সর্বনিম্ন যেটা জিডিপির গ্রোথ 3.3, অর্থাৎ সেটা কিন্তু আমাদের কথা নয়, এটা বিশ্ব ব্যাংক তারা বলেছেন। এবং এই যে বিশ্ব ব্যাংক তাদের রিপোর্টেই কিন্তু 30 লক্ষ মানুষ নতুন করে দরিদ্র হওয়ার কথাটি বলেছেন। এবং দেখুন, আমি মনে করি এগুলোর মধ্য দিয়ে যেটা হবে, ইউনূসের তার যে ব্যবসাটা, ক্ষুদ্র ঋণের ব্যবসা, সেই ব্যবসার মার্কেটটা আরো বাড়বে। আজকে অর্থনীতি কিভাবে ভালো হবে? আপনি গ্রামীণ ব্যাংক আজকে তারা তাদের শেয়ার ছেড়ে দিচ্ছে, কিভাবে দিচ্ছে? দেশের প্রচলিত আইন কানুন মেনে হচ্ছে কিনা? তাদেরকে 25 কোটি 12 লাখের যে মামলা ছিল তাই থেকে দায় মুক্তি দেওয়া হচ্ছে। ইউনূস সাহেব তিনি ক্ষমতায় বসেই বৈধ বা অবৈধ সেটা নিয়ে তো প্রশ্ন আছেই, কিন্তু ইন্টারেস্ট অফ কনফ্লিক্ট বলে একটি কথা আছে, তিনি বসেই 666 কোটি টাকা তিনি তার নিজের যে উপরে যেটা ফাইন ধার্য করা হয়েছিল তার থেকে তিনি বেঁচে গেলেন। এই যে তার উপর তিনি নাসিম ভাই যেটা বলেছেন, আজকে তাকে ক্ষুদ্র ঋণের ব্যবসা থেকে শুরু করে আদম ব্যাপারী এবং শিক্ষার তার যে সেই জায়গায় তিনি ব্যবসা করবেন, তিনি বেসরকারি একটি বিশ্ববিদ্যালয়ে তার নামে অনুমতি নিয়েছেন, তিনি কি করেননি? এবং এই যে দেখুন, একটা অনির্বাচিত সরকারের কাছে কোনো বিদেশি বিনিয়োগকারী বা অর্থনৈতিক সংস্থা তারা এগিয়ে আসবে না। আইএমএফ তারা তাদের প্রতিশ্রুতির কথা বলছে, বিশ্ব ব্যাংক প্রতিশ্রুতির কথা বলছে, বিদেশি অনেক বিনিয়োগকারী প্রতিশ্রুতির কথাই শুধু আমরা শুনতে পাচ্ছি। এবং তার যে ডাস্টবিন শফিক, যে প্রেস শফিক, প্রতিদিন আমার মনে হয় গোয়েলের যদি এই বিশ্বে মানে বর্তমান বিশ্বে যদি 2-4 জন শিষ্য থেকে থাকে, তার মধ্যে একজন হচ্ছে এই ডাস্টবিন শফিক, যে প্রতিনিয়ত যতবার সে নিঃশ্বাস নেয় তার চেয়ে বেশি মনে হয় মিথ্যা কথা, মিথ্যা পরিকল্পনা এবং জাতিকে বিভ্রান্তি করার বিষয়গুলো তার মাথায় সবসময় ঘুরপাক খেতে থাকে। তো এই যে একটা মিথ্যার উপরে আপনি একটি দেশের প্রায় 17 কোটি মানুষের ভাগ্যকে কিভাবে ছেড়ে দিবেন? আজকে আমাদের যে গার্মেন্টস, আমাদের বৈদেশিক মুদ্রা অর্জনের একটা সবচেয়ে বড় সেক্টর, তার পেছনে অনেক শিল্প প্রতিষ্ঠান, অনেক বিষয় ইনভলভ থাকে। আজকে এই যে গার্মেন্টস এর যেহেতু
আজকে আমেরিকা আমাদের সবচেয়ে বড় মার্কেট, সেই জায়গায় তারা যে শুল্ক আরোপ করেছেন, আমরা কিভাবে এগিয়ে যাব? আজকে হয়তো কিছুদিনের জন্য তারা সেটা স্থগিত করেছেন, তারপরে ভারতের বিভিন্ন বন্দর ব্যবহার করে আমরা আমাদের গার্মেন্টস ব্যবসায়ীরা বা আমাদের বিভিন্ন যারা শিল্প উৎপাদন করেন তারা বিদেশে রফতানি করার সুযোগ পেতেন। আজকে আমরা সেই সুযোগটাও হারিয়েছি। আজকে এই যে পদে পদে বিভিন্ন প্রতিবন্ধকতা, আজকে আমাদের দেশের আজ থেকে নয়, সেই পাকিস্তান আমল থেকে ভারত বিরোধিতা এবং ভারতের বিরুদ্ধে কথা বলে বা সেই নেগেটিভ থেকে মানুষকে উস্কে দিয়ে ভোটের রাজনীতি বা নিজেদের অবস্থান তৈরির আমরা একটা অসুস্থ প্রক্রিয়া দেখি। কারণ ভারত আমাদের একটা বৃহৎ প্রতিবেশী দেশ, আমাদের বিভিন্ন কারণে তাদের সঙ্গে আমাদের একটা সুসম্পর্ক রাখতে হবে। অবশ্যই নিজেদের স্বকীয়তা, আত্মসম্মান এবং আত্মমর্যাদা এবং সার্বভৌমত্ব রেখেই আমরা এগিয়ে যাব। বঙ্গবন্ধুও সেটা করেছিলেন যে সকলের সঙ্গে বন্ধুত্ব, কারো সঙ্গে শত্রুতা নয়। তার কন্যা জয়ত্রী শেখ হাসিনা তিনি দৃঢ়ভাবে সেটা বিশ্বাস করতেন এবং বাংলাদেশের পররাষ্ট্রনীতি আমরা বিভিন্ন বন্ধু রাষ্ট্রগুলোর সঙ্গে আমরা একটা ভারসাম্যমূলক কূটনৈতিক সম্পর্ক রেখে আমরা আমাদের দেশের স্বার্থে আমাদের অর্থনীতি এবং আমাদের ব্যবসায় বান্ধব কূটনীতি দিয়ে এগিয়ে যাচ্ছিলাম। আজকে বাংলাদেশে বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় যে স্পেশাল ইকোনমিক জোন গুলা তৈরি করা হয়েছিল, মিৎসুবিশি থেকে শুরু করে অনেক বড় বড় শিল্প প্রতিষ্ঠান আমাদের দেশে, যেহেতু আমাদের দেশে মানুষ অল্প দিনে তারা স্কিল হয়ে যায় এবং এখানে ব্যয়টা কম, এই কারণে তারা এসেছেন, সরকার তাদেরকে বিভিন্ন সুযোগ সুবিধা দিয়েছেন। আজকে কি এই ধরনের ব্যবসায়ীরা বা ব্যবসা প্রতিষ্ঠান বাংলাদেশে আসার তারা কি সাহস করবেন? আমরা দেখেছিলাম যে আমাদের দেশে গাজী টায়ার, যদিও তিনি আওয়ামী লীগের এমপি ছিলেন, আওয়ামী লীগের নেতা ছিলেন, কিন্তু পরনির্ভরতা বা বিদেশ নির্ভরতা বন্ধ করে এই গাজী টায়ার আমাদের দেশের অন্তত 50% বেশি তার যে পণ্য সেটা উৎপন্ন করে আমাদের দেশে মধ্যে সরবরাহ করতেন, মানুষ সেটা ব্যবহার করত, গুণমানেও সেটা প্রতিযোগিতামূলক ছিল বিদেশ থেকে আমদানি করা পণ্যের সঙ্গে। সেটাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। এইভাবে বিভিন্ন শিল্প এবং শিল্পের পেছনের যারা উদ্যোক্তা ছিলেন তাদেরকে বিভিন্ন রাজনৈতিক তকমা দিয়ে তাদের ব্যবসা, তাদের উদ্যোগকে বন্ধ করে দেওয়া হচ্ছে। অনেক ব্যবসা প্রতিষ্ঠানও বিভিন্ন ভাবে নিজেদের নিয়ন্ত্রণে নেয়ার চেষ্টা করা হচ্ছে, ব্ল্যাকমেইল করে। শুধু কি আওয়ামী লীগের নেতাকর্মীদের কাছ থেকেই তারা অর্থ হাতিয়ে নিচ্ছেন এমনটা নয়, তারা কিন্তু বিভিন্ন ব্যবসায়ীকে চাপে ফেলে এবং তাদেরকে বিভিন্ন ভাবে নাজেহাল করার বা মামলার ভয় দেখিয়ে শ শ কোটি টাকা তাদের কাছ থেকে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা ভুল করি, শুদ্ধ করি। আমাদের একজন এপিএস এর কাছে 400 কোটি টাকার কথা বলা হয়েছিল, সেটা 15 বছর 16 বছর, কিন্তু এরা এই 3-4 মাসে প্রায় 350 কোটি টাকার উপরে এক একজন হাতিয়ে নিয়েছে। এই যে দুর্নীতির আজকে কোন জায়গায় আমরা এই বাংলাদেশ হওয়ার পরে এই ধরনের অরাজকতা, এই ধরনের দুর্নীতি আমরা কখনো দেখিনি। আজকে আপনি প্রশ্ন করেছিলেন নাসিম ভাইয়ের কাছে আমাদের সমুদ্র সীমা যে ব্লু ইকোনমির কথা, আমরা তো আমাদের পার্শ্ববর্তী বৃহৎ যে রাষ্ট্রটি আমরা যাদেরকে বন্ধু রাষ্ট্র বলি, যারা যারা আমাদের স্বাধীনতার সময় সহযোগিতা করেছিল, সেই সমুদ্র সীমার তারাও তো সেখানে অংশ চেয়েছিল। আমরা আন্তর্জাতিক আদালতে আমাদের যুক্তি প্রমাণ দিয়ে আমাদের দেশের এই সমুদ্র সীমা আমাদের অধিকারে এনেছিলাম, আইনগত ভিত্তি প্রতিষ্ঠা করেছিলাম। সেটা কি বঙ্গবন্ধু কন্যা তিনি করেননি? আজকে যে ভারত বিরোধিতা রাজনীতি মূলত মানুষকে বিভ্রান্ত করার জন্য, মূল জায়গা থেকে দৃষ্টি সরানোর জন্য একটা সস্তা যে রাজনীতি, আজকে ভারত বিরোধিতা করে করে আমাদের অর্থনীতিকে পঙ্গু করে দেওয়া হচ্ছে। আজকে দেখুন পাকিস্তানের দিকে, আজকে কাশ্মীরের এই দুঃখজনক ঘটনার পরে সিন্ধু নদীর সঙ্গে যে আজকে পাকিস্তানের এবং ভারতের যে জলচুক্তি সেটা যদি বাতিল হয়ে যায়,
পাকিস্তানের অবস্থাটা কি হবে। পাকিস্তানের শস্য ভান্ডার বলে যে প্রদেশগুলো খেত, তাদেরকে নিদারুণ পানির কষ্টে তাদেরকে পড়তে হবে। তাদেরকে কোনোভাবে না কোনোভাবে হয় যুদ্ধ করতে হবে, অথবা ভারতকে ম্যানেজ করেই কিন্তু তাদেরকে পানি নিতে হবে। তো এটা তো আসলে পাকিস্তানের সঙ্গে ভারতের যে বৈরতা বা যে প্রতিহিংসার যে সম্পর্কটা, সেই জায়গায় তাদের যদি এই অবস্থা হয়, আমাদের সঙ্গে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের একটা মর্যাদাপূর্ণ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখেই কিন্তু আমাদেরকে অগ্রসর হতে হবে। 4 দিনে ক্যালকাটা দখল করে ফেলবো, 48 ঘন্টায় আমরা 7 সিস্টার শেষ করে ফেলবো, যে নোবেল লরিয়েট বারে বারে বলা হয় শান্তির জন্য, সে কি শান্তি আনতে পারবে? সে প্যারিস থেকে বাংলাদেশে আসার আগে যে 7 সিস্টার সম্পর্কে যে মন্তব্য করেছে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তার যখন বৈঠক হয়, সেই বৈঠকে জয়শঙ্কর যখন তাকে এই প্রশ্নগুলো করেছেন, সে মাথা নিচে দিয়ে বসেছিল। আজকে সে তো জবাব দেওয়ার তার কাছে কিছু নেই, কারণ তার মুখ দিয়ে এই কথাগুলোর তো রেকর্ড আছে। আজকে ভারতে যেখানে আজকে সারা ভারতের মানুষ, সরকারি দল বিরোধী দল সকল এক, এবং আমরা আওয়ামী লীগের পক্ষ থেকে বঙ্গবন্ধু কন্যা জয়ন্তী শেখ হাসিনা নিন্দা জানিয়েছেন, সেখানে আসিফ নজরুল তার ভেরিফাইড পেজে এই দুঃখজনক মর্মান্তিক ঘটনার জন্য অমিত শাহ বা ভারতীয় সরকারকে দোষারোপ করে এই যে অবস্থাটা তারা তৈরি করেছে, এর মূল লক্ষ্যটাই হচ্ছে সারা দেশে আওয়ামী লীগের উপর, সংখ্যালঘু মানুষের উপর, সাধারণ মানুষের উপর যে নির্যাতন হচ্ছে। আজকে দ্রব্যমূল্য, মানুষের অর্থনৈতিক সক্ষমতা কমে যাচ্ছে, কর্মসংস্থানের পথ বন্ধ হয়ে যাচ্ছে, কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে, সরকারের উন্নয়নের যে আওয়ামী লীগ সরকার যে কাজগুলো শুরু করেছিল, যেগুলো এখনো চলমান আছে, তার আমরা যদি স্ট্যাটিস্টিক দেখি, পরিসংখ্যান দেখি, সেগুলোর অগ্রগতি অত্যন্ত কম। নতুন করে কোনো পরিকল্পনা, নতুন করে আওয়ামী লীগ 15 বছর 16 বছরে যত টাকা ছাপিয়েছিল, আজকে তার চেয়ে বেশি টাকা তাদেরকে ছাপাতে হচ্ছে। আজকে মুদ্রাস্ফীতি কোন জায়গায়, আমরা আমাদের টাকার মানটা আজকে কোন জায়গায়? এভাবে যদি প্রত্যেকটা বিষয়, আজকে একজন, আপনারা দেখেছেন ইউটিউবে আমি দেখেছি, বিভিন্ন ফেসবুকে আমি দেখেছি, পুঁজিবাজারে একজন আহাজারি করছেন, তিনি আমাদেরকেও এর আগে সমালোচনা করেছেন, কিন্তু তিনি কি বলেছেন, তার সর্বশেষ কথা ছিল যে গত 15 বছরে পুঁজিবাজারে যে ক্ষয়ক্ষতি হয়নি সাধারণ বিনিয়োগকারীদের, যারা এখানে বিনিয়োগ করেন, আজকে 8 মাসে তার চেয়ে অনেক বেশি সাধারণ বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হয়েছেন। আমাদের সময় তো আমরা আমাদের কাউকে কাউকে আমরা দোষী সাব্যস্ত করতাম, আমরা বলতাম যে এই কারণে পুঁজিবাজারের আজকে এই অবস্থা। কিন্তু আজকে পুঁজিবাজারের যে ভদ্রলোকটি, যে বয়স্ক মানুষটি, যিনি অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা, তিনি তো বলছেন হ্যাঁ বিগত আমলে কিছু ক্ষয়ক্ষতি হয়েছে, কিন্তু এই 8 মাসে যে ক্ষয়ক্ষতি হয়েছে তা গত 16 বছরের সঙ্গে যদি আমরা তুলনা করি, তার চেয়ে অনেক বেশি হয়েছে। এই জায়গায় এই অবৈধ জঙ্গি রাষ্ট্রের পৃষ্ঠপোষক এই সামাজিক ব্যবসার কথা বলে যে সুদখোর ইউনুস, তার কি কোনো জবাব রয়েছে? এই যে আজকে মানুষগুলো নিঃস্ব হয়ে যাচ্ছে, গার্মেন্টস ব্যবসায়ীরা আজকে যে বিপদের মধ্যে পড়ে যাচ্ছে, আমাদের লক্ষ লক্ষ মা বোনেরা যারা আজকে একটি সম্মানজনক পেশায় ছিলেন, যাদের উপর নির্ভর করে আমাদের অনেক ব্যবসা প্রতিষ্ঠান, অনেক মানুষের কর্মসংস্থান হয়েছিল, আজকে যদি গার্মেন্টস ধ্বংস হয়ে যায়, আজকে যদি পুঁজিবাজার ধ্বংস হয়ে যায়, এই যে অবস্থার সৃষ্টি হবে, তার থেকে বাংলাদেশের অর্থনীতিকে টেনে তোলার কোনো আলাদিনের চেরাগ তো নিশ্চয়ই সেই সুদি ইউনুস নিয়ে আসতে পারবে না। সে কিভাবে মানুষের কাছ থেকে অর্থ চুষে নিতে পারে, সাধারণ গ্রামের মহিলাদের, আমরা দেখেছি কত মহিলা আত্মহত্যা করেছে, কত মহিলা স্বামী পরিত্যক্তা হয়েছে, কত মহিলা তার শেষ সম্বল, তার হয়তো একটা গরু, একটা ছাগল তাকে বিক্রি করতে হয়েছে। আমরা কি দেখি নেই ক্ষুদ্র ঋণের জ্বালা সইতে না পেরে এই বাংলার কত মা মেয়েরা তারা আত্মহুতি দিয়েছে। আমরা দেখেছি এই ক্ষুদ্র ঋণের যারা এনজিওরা
তারা ক্ষুদ্র ঋণের কিস্তি দিতে না পারলে এই ক্ষুদ্র ঋণ যারা নিয়েছে তাদের গরু ছাগল নিয়ে গিয়েছে, এমনকি তাদের ঘরের চালও খুলে নিয়ে গিয়েছে। এই সব কিছুই তো হচ্ছে এই ইউনূসের কারণে। এবং বাংলাদেশের আজকে যেভাবে এরা ক্ষুদ্র ঋণের কিস্তি দিতে না পেরে মানুষের ঘরের চাল খুলে নিয়ে গিয়েছে, আগামী দিনে সমগ্র বাংলাদেশের সেই অবস্থায় নিয়ে যাচ্ছে ইউনূস। শুধুমাত্র তার যে একটা হিংস্র, তার প্রতিশোধ পরায়ণতা এবং তার যে স্বাধীনতার প্রতি তার রাগ, স্বাধীনতা, মুক্তিযুদ্ধ, বাংলাদেশ, বঙ্গবন্ধু, আওয়ামী লীগ, বঙ্গবন্ধু কন্যা জয়ত্রী শেখ হাসিনার প্রতি তার যে বিদ্বেষ, সেই বিদ্বেষের কারণে আজকে পুরো বাংলাদেশের 17 কোটি মানুষকে তার জন্য মূল্য দিতে হচ্ছে। এবং ভবিষ্যতে কতটা মূল্য দিতে হবে সেটা সময়েই হয়তো আমরা সেটা সেই ধ্বংস বা তার সেই হিংসার আগুন আমরা দেখতে পাবো।